অষ্টাদশ শতাব্দীর বাংলা মানেই যেন একটা অন্যরকম ছবি চোখের সামনে ভাসে, তাই না? একদম। সোনার বাংলা যাকে বলে, মশলার গন্ধ, নদীতে সিল্ক মসলিনের জাহাজ। ঠিক। তখন তো বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী প্রদেশ, বছরে প্রায় 10 কোটি টাকা রাজস্ব আয়। হ্যাঁ, বিপুল সম্পদ। আর এই সম্পদই এই বাণিজ্যিক সম্ভাবনা, এটাই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর কাড়ল। তারা তো বাণিজ্যের নাম করে এলো, কিন্তু ভেতরে ভেতরে অন্য উদ্দেশ্য ছিল। অবশ্যই ক্ষমতা দখলের একটা প্রচ্ছন্ন ইচ্ছে তো ছিলই। আর ঠিক সেই সময়ে 1756 সালে মসনদে বসলেন খুব তরুণ একজন নবাব, সিরাজউদ্দৌলা। হ্যাঁ, বয়স মাত্র 23, কিন্তু যথেষ্ট সাহসী ছিলেন বলতে হবে। তিনি তো দেখলেন ইংরেজরা তার অনুমতি ছাড়াই কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ বানাচ্ছে। এটা তার ভালো লাগেনি। স্বাভাবিক। নবাব রেগে গিয়ে কলকাতা আক্রমণ করলেন, দুর্গ দখলও করলেন। কিন্তু এই ঘটনাটাই মনে হয় ইংরেজদের খুব ক্ষুব্ধ করে তুলেছিল। ঠিক, এখান থেকেই সংঘাতটা আসলে তীব্র হয়ে উঠল। আজকের এই আলোচনাটায় আমরা বরং পলাশীর যুদ্ধের পেছনের কারণগুলো, মূল ঘটনা আর এর প্রভাবটা একটু তলিয়ে দেখব। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোঝার চেষ্টা করব কেন এই যুদ্ধ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। কারণ পলাশী তো শুধু একটা যুদ্ধ হার নয়, এর প্রভাব ছিল সুদূর প্রসারী। তো ইংরেজরা কলকাতা পতনের পর প্রতিশোধ নিতে চাইল। রবার্ট ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসনকে দায়িত্ব দেয়া হলো সিরাজকে একটা শিক্ষা দেওয়ার। কিন্তু তারা কি সরাসরি যুদ্ধ করতে চেয়েছিল? মনে হয় না। না, ক্লাইভ বেশ ধুরন্ধর ছিলেন। তিনি বুঝলেন সরাসরি সংঘাতে ঝুঁকি আছে, তাই তিনি অন্য পথ খুঁজলেন। আর সেই পথটা ছিল নবাবের দরবারের ভেতরের কোন্দল, তাই না? একদম। নবাবের সেনাপতি মির্জাফর, জগৎ শেঠের মতো ধনী মহাজন, রাজবল্লভ অনেকেই সিরাজের উপর অসন্তুষ্ট ছিলেন নানা কারণে। কারো হয়তো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, কারো ব্যবসায়িক স্বার্থ। ঠিক। ইংরেজরা এই অসন্তুষ্টতাকেই কাজে লাগানোর একটা দারুণ সুযোগ দেখল। আর তখনই শুরু হলো সেই গোপন ষড়যন্ত্রটা। হ্যাঁ, একটা চুক্তি হলো যে যুদ্ধে যদি মির্জাফর আর তার দল ইংরেজদের সাহায্য করে, তাহলে সিরাজকে সরিয়ে মির্জাফর নবাব হবেন। আর বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে অবাধ বাণিজ্য আর প্রচুর আর্থিক সুবিধা, বাংলার সম্পদ ব্যবহারের চাবিকাঠি। এই ষড়যন্ত্রে কার ভূমিকা বেশি ছিল? মির্জাফরের নবাব হওয়ার লোভ, নাকি জগৎ শেঠদের মতো অর্থনৈতিক শক্তিগুলোর চাপ? দেখুন, মির্জাফরের উচ্চাকাঙ্ক্ষা তো ছিলই, কিন্তু জগৎ শেঠদের ভূমিকাও কিন্তু কম না। সিরাজের কিছু সিদ্ধান্তে হয়তো তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছিল। আচ্ছা, তো এটা ছিল আসলে ক্ষমতার অর্থনীতির একটা জটিল সমীকরণ, যা ইংরেজদের পক্ষে গিয়েছিল। তাহলে এবার আসি পলাশীর প্রান্তরে। 1757 সালের 23শে জুন। হ্যাঁ, একদিকে সিরাজের প্রায় 50,000 সৈন্য, কামান, হাতি, বেশ বড় বাহিনী। আর অন্যদিকে ক্লাইভের মাত্র 1003 সৈন্য। হ্যাঁ, যার বেশিরভাগই আবার এদেশীয় সিপাহী। সংখ্যার দিক থেকে দেখলে তো সিরাজের জেতারই কথা। কিন্তু ক্লাইভের আসল জোরটা ছিল অন্য জায়গায়। ঠিক, ওই গোপন চুক্তি আর বিশ্বাসঘাতকতা, ওটাই ছিল তার আসল অস্ত্র। যুদ্ধের দিন কি ঘটল? শুরুতে নাকি নবাবের বাহিনী ভালোই লড়ছিল। হ্যাঁ, একদম শুরুতে নবাবের গোলন্দাজরা বেশ এফেক্টিভ ছিল। ইংরেজরা কিছুটা চাপের মুখেও পড়েছিল। তাহলে খেলাটা ঘুরল কোথায়? দুপুরের দিকে হঠাৎ করে প্রবল বৃষ্টি নামল। ওহ, বৃষ্টি? হ্যাঁ, আর তাতেই নবাবের বারুদ ভিজে গেল, অকেজো হয়ে পড়ল কামানগুলো। কিন্তু ইংরেজদের? তারা তৈরি ছিল, তাদের বারুদ ত্রিপল দিয়ে ঢাকা ছিল, সুরক্ষিত। ফলে তাদের কামান চলতে থাকল। এটাকে কি শুধু ভাগ্য বলবো, নাকি প্রস্তুতির অভাবও ছিল? বৃষ্টির ভূমিকা তো অবশ্যই ছিল, তবে কিছু সূত্রে এটাও পাওয়া যায় যে নবাবের শিবিরে রসদ বা ব্যবস্থাপনায় হয়তো কিছু ঘাটতি ছিল। কিন্তু তার চেয়েও বড় ঘটনাটা ঘটল এরপর। কি সেটা? যখন দেখা গেল মির্জাফরের অধীনস্থ একটা বিশাল সৈন্যদল, তারা যুদ্ধক্ষেত্রেই নিষ্ক্রিয় দাঁড়িয়ে আছে, একটা গুলিও ছুড়ছে না। সর্বনাশ! তখনই সিরাজ বুঝতে পারলেন যে তার নিজের সেনাপতি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা তো ভাবাই যায় না। এই উপলব্ধিটাই যুদ্ধের ভাগ্য ঠিক করে দিল। যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বিকেল হতে না হতেই সব শেষ, কয়েক ঘন্টার ব্যাপার।
তাহলে বৃষ্টির চেয়েও বড় কারণ ছিল এই বিশ্বাসঘাতকতা। অবশ্যই বিশ্বাসঘাতকতাই ছিল আসল কারণ। বৃষ্টিটা হয়তো অনুঘটক হিসেবে কাজ করেছে। যুদ্ধের পর সিরাজের কি হলো? তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ধরা পড়ে যান। তারপর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর মির্জাফর? মির্জাফর নওয়াব হলেন, কিন্তু নামে মাত্র। আসল ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে। তার মানে পলাশী শুধু একটা যুদ্ধ হার ছিল না। একদমই না, এটা ছিল বাংলার স্বাধীনতার অবসান। বলতে গেলে ভারতের পরাধীনতার শুরু। এই যুদ্ধই কি ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত গড়ে দিয়েছিল? হ্যাঁ, বলা যেতে পারে। পলাশীর পর বাংলা থেকে পাওয়া বিপুল অর্থ আর সম্পদ ব্যবহার করেই ইংরেজরা ধীরে ধীরে গোটা ভারতে তাদের আধিপত্য বিস্তার করে। তাই পলাশীকে ভারতের ইতিহাসের একটা সন্ধিক্ষণ বা টার্নিং পয়েন্ট ধরা হয়। পুরো ঘটনাটা শুনলে বা এর তথ্যগুলো দেখলে একটা জিনিস খুব স্পষ্ট হয়, তাই না? যে অস্ত্রের চেয়েও বিশ্বাসঘাতকতা অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। ঠিক। আর নিজেদের ভেতরের অনৈক্য, বিভেদ, এটাই বাইরের শক্তিকে জায়গা করে দেয়। সেটাই, নিজেদের কোন্দলই সেদিন পরাধীনতার দরজা খুলে দিয়েছিল। এখানেই আসলে গভীর একটা ভাবনার বিষয় আছে। পলাশীর ঘটনাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভেতরের বিভেদ কতটা মারাত্মক হতে পারে। ইতিহাস থেকে এই শিক্ষাটা নেওয়া খুব জরুরি। প্রশ্নটা হলো, আমরা কি সেই শিক্ষাটা নিতে পেরেছি? মানে ভেতরে সেই সমস্যাগুলো চিনে নিয়ে সমাধান করার মতো পরিণত হতে পেরেছি কিনা? এই প্রশ্নটা কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক।